বাংলাদেশের প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি, তিনি দেখা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। খবরটা হচ্ছে এরকম, সেই খবরটাতেই সরাসরি যাই। এবং বর্তমান প্রধান বিচারপতির সাথে ঘটনাক্রমে আলোচিত হয়ে উঠেছেন এবার সাবেক প্রধান বিচারপতি জাস্টিস ওবায়দুল হাসান। ঘটনা কোথায় প্রশ্ন উঠছে, কোথায় আলোচনা হচ্ছে, কোথায় নানান রকম গুঞ্জন, সেই খবরই আপনাদেরকে জানাবো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি। কেউ কেউ জেনেছেন, সব পত্র পত্রিকায় ঠিক মতো খবরটা আসেও নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেল 5টা থেকে আধা ঘন্টার মতো এই বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা। পত্রপত্রিকা আছে খবর, আজকের পত্রিকায় আপনি খবরটি পাবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিকেল 5টার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন প্রধান বিচারপতি। সাক্ষাৎ শেষে বিকেল 5:30টার দিকে প্রধান বিচারপতি যমুনা থেকে বের হন। এর আগে গত শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি। দেখেন, দেশে যখন একটা টালমাটাল পরিস্থিতি, সেনাবাহিনী আলোচিত, সেনাবাহিনী বিএনপির সঙ্গে সরকারের স্নায়ুযুদ্ধ, এরকম একটা পরিস্থিতির কথা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে। সেই সিচুয়েশনে বাংলাদেশের প্রধান বিচারপতি দেখা করছেন। শুধু সেই সিচুয়েশন কি, যখন প্রধান উপদেষ্টা তীব্রভাবে ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত, একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করতে হচ্ছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মিটিং করতে হচ্ছে, তখন প্রধান উপদেষ্টার সঙ্গে, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকটার গুরুত্ব কতটুকু হতে পারে আপনারা অনুমান করতে পারছেন নিশ্চয়ই। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের সাবজেক্টকে এই জায়গায় একটু ক্ষান্ত রেখে আমি আপনাদেরকে আরেকটা দিকে নজর দিই। সেই দিকটি হচ্ছে সদ্য সাবেক প্রধান বিচারপতি জাস্টিস ওবায়দুল হাসান 5 আগস্টের পরে যে পরিস্থিতি প্রেক্ষাপট, তাতে তাকে পদত্যাগ করতে হয়েছিল। এই ওবায়দুল হাসান সাহেব, সাবেক প্রধান বিচারপতি, 5 আগস্টে কোথায় ছিলেন? ওই যে ওবায়দুল কাদের একটা ইন্টারভিউ থেকে আপনারা জানেছেন না, মৃত্যুর মুখ থেকে ওবায়দুল কাদের ফিরে এসছেন, বেঁচে এসছেন। আমাদের সূত্র, আমাদের সোর্স বলে জাস্টিস ওবায়দুল হাসান তিনিও মৃত্যুর খুব কাছাকাছি দেখে এসছেন। জাস্টিস কোয়ার্টার, যেটা জাস্টিস অ্যাপার্টমেন্ট যেটা আছে, জাস্টিস অ্যাপার্টমেন্ট বেইলি রোডে, তার সেই বাসায় এই আন্দোলনকারীরা তখন ঘেরাও করে ফেলেছিল এবং যে কোনো মুহূর্তে তার আক্রান্ত হতে পারেন। তিনি কোনোভাবে নিচে বের হয়ে এসেছিলেন, একটা অ্যাম্বুলেন্সে দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন পরিবার পরিজন নিয়ে, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা ছিল না। ওবায়দুল কাদেরকে যেভাবে কিছু ছাত্র সহযোগিতা করে দয়া পরবশ হয়ে বাঁচিয়ে দিয়েছে। আপনারা জানেন যে সেই জাস্টিস অ্যাপার্টমেন্টের কাছাকাছি, বেইলি রোডের কাছাকাছি কাকরাইলে তাবলিগ জামাতের অবস্থান আছে। সেই তাবলিগ জামাতের কয়েকজন মানুষ সহৃদয় হয়ে জাস্টিস ওবায়দুল হাসান এবং তার পরিবারকে রক্ষা এগিয়ে এসেছিলেন। সেই অ্যাম্বুলেন্সটি কোনোভাবে বিকল্প একটি গেট দিয়ে বের করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই থেকে জাস্টিস ওবায়দুল হাসান ক্যান্টনমেন্টে কতদিন ছিলেন? ক্যান্টনমেন্টে প্রশ্ন আসে, দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছে তখন ওবায়দুল হাসান কোথায় ছিলেন? এই সরকার ক্ষমতা নেয়ার পরপরই সেনাবাহিনী থেকে জানানো হয়েছিল, আইএসপিআর জানিয়েছিল, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, তারা জানিয়েছিল যে 600-র উপরে মানুষ জানের ভয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। এবং এই কথাটা জানাজানি হওয়ার পর আর্মি যখন খুব ফ্র্যাঙ্কলি ওপেন এটা জানিয়েছে, এইটাকে নিয়ে সেনাবাহিনীকে আক্রান্ত করার কোনো ক্ষান্ত দেয়নি একটা অংশ, বিশেষ করে এই সরকারের সাথে সহানুভূতির ছিল অংশ। হ্যাঁ, আর্মি একে পালাতে দিয়েছে, তাকে পালাতে দিয়েছে। ইভেন সার্জিস হাসনাতও এটা নিয়ে কথা বলেছেন। আর্মি রীতিমতো আক্রান্ত হয়ে তারা প্রকাশ করেছে যে এই যে দেখো বাবারা, তোমরা যেই তোমরা জানতে চাচ্ছ কাকে কাকে আমরা পালাতে দিয়েছি, ওবায়দুল কাদেরকে পালাতে দিয়েছি, ডিসি হারুনকে পালাতে দিয়েছি, দেখো কাকে কাকে পালাতে দিয়েছি আর কাকে পালাতে দেই নেই। এই হচ্ছে তালিকা, A to Z সমস্ত লোকজনের নাম তারা প্রকাশ করেছে। প্রশ্নটা এসছে এই তালিকা প্রকাশের পর, সেই তালিকায় সাবেক প্রধান বিচারপতি জাস্টিস ওবায়দুল হাসানের নাম আছে, যে তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। কেন ঘটনাটা লেগেছে? এই সরকার গঠনের সময় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা মতামতের কথা বলা হচ্ছে, যে অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়ে এই সরকার গঠন হয়েছে, ফলে এই সরকার বৈধ। বলা হচ্ছে না সেই কথা? এবার একজন প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার তিনি একটা রিট করে বসেছেন। রিট হয়েছে এবং রিটে জানতে চেয়েছেন আইনজীবী যে ওই রেফারেন্ডাম যেটা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এই সরকার গঠনের ব্যাপারে, সেটা কপিটা কোথায়?
আইনজীবীদের কাছে একটা কপি এসছে, সেই কপি দেখে আইনজীবীদের মনে হয়েছে এটি অ্যাপিলেট ডিভিশনের সত্যিকার কপি কিনা। এটি যেভাবে লেখা হয়েছে, লেখার ধরন বলে অ্যাপিলেট ডিভিশনের মতামত এভাবে লেখা হয় না। আইনজীবীরা বলতে আছেন যে বিভিন্ন জায়গায় চাওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস সহ রাষ্ট্রপতি দপ্তরে, কিন্তু সেই কপি তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং এই যখন অবস্থা, তখন এই রিটের প্রেক্ষিতে এও বলছেন বাংলাদেশের আইনজীবীরা যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা বলতে কোনো পদ এই দেশে নাই। ফলে একটা বড় জটিলতা কি সামনে আসতে যাচ্ছে। এবং এ কারণেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান বিচারপতির যে সাক্ষাৎ, এটার ভেতরে কি অন্য কিছু মিন করে বা অন্য কোনো সিচুয়েশন দেখা যাচ্ছে আমি জানি না। নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি কালে কালে একেবারে মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে। আলোচিত হয়েছে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে, পদত্যাগ করলে কি কি ঘটতে পারে, কি কি বিকল্প আছে, সামনে কি কি হতে পারে, এইসব বিষয়ে আলোচনা এসছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা, সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।